আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভেচ্ছা। ভূগোল বিষয়ক আমাদের যে ৫ পর্বের সিরিজ চলছে, আজ তার দ্বিতীয় পর্ব। হুম। আগের পর্বে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মানে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এইসব জটিল বিষয় নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে পৃথিবীর ভেতরে কি চলছে। ঠিক। আর আজ আমরা বাইরেটা দেখব, মানে পৃথিবীর উপরিভাগের যে বিচিত্র রূপ, কোথাও পাহাড়, কোথাও মালভূমি বা বিস্তীর্ণ সমভূমি, এগুলো কিভাবে তৈরি হলো তা জানব। এবং এই বিশাল প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তার ভৌগোলিক পরিচয় নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে সেটাও আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আর আমাদের আলোচনার প্রতিটি তথ্যই কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। চলুন। আচ্ছা, একদম গোড়া থেকে যদি শুরু করি, পৃথিবীর উপরিভাগ তো সবখানে সমান না, তাই না? এই যে এত বৈচিত্র্য, এর পেছনের কারণটা কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, এই ভূমিরূপ তৈরির পেছনে মূলত দুই ধরনের প্রক্রিয়া কাজ করে। একটা হলো অন্তর্জাত বা এন্ডোজেনিক প্রক্রিয়া, যা পৃথিবীর ভেতর থেকে আসে। মানে পৃথিবীর ভেতরের নিজস্ব শক্তি। একদম। আর দ্বিতীয়টা হলো বহির্জাত বা এক্সোজেনিক প্রক্রিয়া, যা বাইরের শক্তি থেকে আসে, যেমন ধরেন সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। আচ্ছা, অন্তর্জাত প্রক্রিয়াটা একটু বুঝিয়ে বলবেন। এটা কি অনেকটা প্রেসার কুকারের মতো? ভেতরে প্রচণ্ড তাপ আর চাপ থেকে শক্তি তৈরি হচ্ছে? উপমাটা কিন্তু দারুণ। ঠিক তাই। পৃথিবীর কেন্দ্রের প্রচণ্ড তাপ ও চাপের কারণে ভূত্বকের নিচে থাকা প্লেটগুলো নড়াচড়া করে। এর ফলে কিছু পরিবর্তন হয় খুব আকস্মিকভাবে। ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের মতো? হ্যাঁ, আর কিছু পরিবর্তন হয় খুব ধীর গতিতে, লক্ষ লক্ষ বছর ধরে। যেমন গিরিজনী আলোড়ন, যা পর্বত তৈরি করে, বা মহীভাবক আলোড়ন, যা দিয়ে মহাদেশ তৈরি হয়। আর বহির্জাত প্রক্রিয়াটা তাহলে বাইরের শক্তির কাজ, মানে ক্ষয় করা বা কিছু তৈরি করা? একদম। সূর্যতাপে শিলা গরম হয়ে ফেটে যায়, বৃষ্টিতে ক্ষয় হয়, বাতাস সেই ধুলো উড়িয়ে নেয়, আর নদী লক্ষ লক্ষ টন পলি বয়ে নিয়ে গিয়ে নতুন ভূমি তৈরি করে। এই ভাঙা গড়ার খেলার ফলেই আমরা পৃথিবীতে প্রধানত ৩ ধরনের ভূমিরূপ দেখি: পর্বত, মালভূমি এবং সমভূমি। এই ৩টি ভাগের কথা মনে রাখাটা পরীক্ষার জন্য জরুরি, তাই তো? অবশ্যই, পর্বত, মালভূমি আর সমভূমি। তাহলে ভূমিরূপের মধ্যে সবচেয়ে উঁচু আর ড্রামাটিক যা, মানে পর্বত, সেটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, পাহাড় আর পর্বতের মধ্যে কি কোনো নির্দিষ্ট পার্থক্য আছে? হ্যাঁ, একটা সাধারণ পার্থক্য করা হয় উচ্চতা দিয়ে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ থেকে ১,০০০ মিটার উঁচু শিলাস্তূপকে আমরা পাহাড় বলি। এগুলোর ঢালও পর্বতের চেয়ে কম খাড়া হয়। যেমন আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের টিলাগুলো বা কুমিল্লার লালমাই পাহাড়। একদম সঠিক উদাহরণ। আর যখন উচ্চতা ১,০০০ মিটারের বেশি হয়ে যায়, সুবিস্তৃত হয় আর ঢাল খুব খাড়া থাকে, তখন তাকে আমরা পর্বত বলি। আচ্ছা, পর্বতের তো আবার বিভিন্ন প্রকারভেদ আছে, তাই না? যেমন ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন। ঠিক। আর এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ভঙ্গিল পর্বত তৈরি হয় পাললিক শিলাস্তরে প্রচণ্ড পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে। ভাঁজ পড়ে? কাগজের মতো। অনেকটা সেরকমই। প্লেট টেকটনিক তত্ত্ব অনুসারে যখন দুটো টেকটনিক পাত একে অপরকে ধাক্কা দেয়, তখন মাঝখানের পাললিক শিলা ভাঁজ হয়ে ওপরে উঠে যায়। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, আমেরিকার রকি আর আন্দিজ সবই কিন্তু ভঙ্গিল পর্বত। হিমালয়ের ব্যাপারটা তো আরও মজার। আমি শুনেছি যেখানে আজ হিমালয়, সেখানে নাকি একসময় টেথিস নামের এক সাগর ছিল। আপনি একদম ঠিক শুনেছেন। পরীক্ষার জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। কোটি কোটি বছর আগে টেথি সাগরের তলদেশে জমা হওয়া পলিতেই ভাঁজ পড়ে আজকের হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। অবিশ্বাস্য। তার মানে কি হিমালয়ের চূড়াতেও সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যেতে পারে? পাওয়া যেতে পারে না, পাওয়া যায়। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। দারুণ। আচ্ছা, ভঙ্গিল পর্বত ছাড়া আর কি কি ধরনের পর্বত আছে? এরপর আছে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। ভূ আলোড়নের কারণে ভূত্বকে যখন বড় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়, তখন অনেক সময় এর মাঝখানের কোনো অংশ উপরে উঠে যায় বা দুই পাশের অংশ নিচে দেবে যায়। ও আচ্ছা, মানে একটা ব্লক বা স্তূপের মতো ওপরে উঠে আসে। ঠিক তাই। ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বত বা জার্মানির ব্ল্যাক ফরেস্ট এর খুব ভালো উদাহরণ। আরেকটা তো আছে আগ্নেয় পর্বত, তাই না? হ্যাঁ, আগ্নেয় বা ভলক্যানিক মাউন্টেন।
এটা নাম শুনেই বোঝা যাচ্ছে আগ্নেয়গিরির লাভা, ছাই, দগ্ধ পদার্থ এগুলো জমতে জমতে একসময় পর্বতের আকার নেয়। এটাকে তো সঞ্চয়জাত পর্বত বলে, তাই না? একদম, কারণ এটা বাইরে থেকে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে তৈরি হয়। জাপানের ফুজিয়ামা বা ইতালির ভিসুভিয়াস হলো এর সেরা উদাহরণ। আচ্ছা, আরেক প্রকার পর্বতের কথা শোনা যায়, ল্যাকোলিথ পর্বত। ওটা কি? ল্যাকোলিথ পর্বতটা একটু অন্যরকম। এক্ষেত্রে অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে পারে না। এটা ভূত্বকের নিচেই জমে একটা গম্বুজের মতো আকার নেয়। যুক্তরাষ্ট্রের হেনরি পর্বতমালা এর উদাহরণ। পৃথিবীর স্থলভাগ তো আমরা বুঝলাম, কিন্তু এর বেশিরভাগ অংশ তো জল, মানে মহাসাগর। ঠিক, পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭০.৯% হল মহাসাগর, আর স্বীকৃত মহাসাগর আছে ৫টি। আর এর মধ্যে সবচেয়ে বড় আর গভীর কোনটি? এটা তো প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা হলো প্রশান্ত মহাসাগর। এর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর গভীরতম বিন্দু। আচ্ছা, আর আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান? ওটা হলো পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। এরপর আছে ভারত মহাসাগর, যেটা আবার উষ্ণতম মহাসাগর। এর গভীরতম স্থান হল জাভা বা সুন্দর ট্রেঞ্চ। বাকি দুটো হলো উত্তর আর দক্ষিণ মহাসাগর, তাই না? হ্যাঁ, উত্তর বা আর্কটিক মহাসাগর হল সবচেয়ে ছোট আর শীতলতম, আর সব শেষে আছে দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর। বেশ, তাহলে পর্বত ছাড়ার বাকি দুটো প্রধান ভূমিরূপ কি কি ছিল? মালভূমি আর সমভূমি? ঠিক, মালভূমি হল পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ ঢেউ খেলানো ভূভাগ। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে, কারণ এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আর সমভূমি? সমভূমি হল সমুদ্রপৃষ্ঠের প্রায় সমান উচ্চতার মৃদু ঢালযুক্ত বিস্তীর্ণ স্থলভাগ। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ এলাকাই কিন্তু এই ধরনের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দিয়ে তৈরি। এই পয়েন্টটাতেই আমরা আসব, কিন্তু তার আগে মরুভূমির কথাটাও একটু জেনে নিই। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি উত্তর আফ্রিকায় অবস্থিত, আর এশিয়ার বৃহত্তম হল গোবি মরুভূমি। কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি তো আসলে একটা শীতল মরুভূমি, তাই না? একদম ঠিক, অ্যান্টার্কটিকা হল পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি। দারুণ। এবার তাহলে আমাদের মূল ফোকাসে আসা যাক, বাংলাদেশ। আমাদের দেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়? গঠনগতভাবে বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। এটা পরীক্ষার জন্য খুব খুব জরুরি। প্রথমটা কি? প্রথমটা হল টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ। এটা দেশের মোট ভূমির প্রায় ১২%। টার্শিয়ারি যুগ মানে তো অনেক পুরনো। হ্যাঁ, প্রায় ২ মিলিয়ন বছর আগে যখন হিমালয় পর্বত তৈরি হচ্ছিল, ঠিক সেই সময়ে এই পাহাড়গুলোর জন্ম। তার মানে আমাদের দেশের পাহাড়গুলো হিমালয়ের সমসাময়িক। ভূতাত্ত্বিকভাবে বলতে গেলে হ্যাঁ, এগুলোকে আবার ২ ভাগে ভাগ করা হয়। এক, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, মানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়গুলো। এগুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। আর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তো এখানেই অবস্থিত। ঠিক, তাজিংডং বা বিজয়, যার উচ্চতা ১২৩১ মিটার। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডঙ্গ এখানেই। আচ্ছা, আর দ্বিতীয় ভাগটা? দ্বিতীয় ভাগ হল উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, মানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের দিকে। এগুলোকে স্থানীয়ভাবে টিলা বলা হয়, এবং এগুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়। বেশ, এটা গেল ১২%। এরপর? এরপর দ্বিতীয় ভাগটি হল প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি। এটা দেশের মোট ভূমির প্রায় ৮%। এটা আবার কোন সময়ের? এটা টার্শিয়ারি যুগের পর, আনুমানিক ২৫,০০০ বছর আগে তৈরি। এই এলাকার মাটি সাধারণত লালচে ও ধূসর বর্ণের হয়। এর মধ্যে কোন কোন এলাকা পড়ছে? ৩টি প্রধান এলাকা। সবচেয়ে বড়টি হল বরেন্দ্রভূমি, যা রাজশাহী, নওগাঁ, বগুড়া জুড়ে বিস্তৃত। তারপর আছে মধুপুর ও ভাওয়ালের গড়, যা টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহে পড়েছে। আর সবচেয়ে ছোট হল কুমিল্লার লালমাই পাহাড়। তার মানে বরেন্দ্রভূমি, মধুপুর গড় আর লালমাই পাহাড়, এই তিনটি হল প্লাইস্টোসিন কালের সোপান। একদম। তাহলে ১২ আর ৮, মোট ২০% গেল। বাকি যে বিশাল ৮০% ভূমি, সেটা কি? সেটাই হলো আমাদের দেশের আসল পরিচয়, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই বিশাল সমতল ভূমি তৈরি হয়েছে নদীবাহিত পলি দিয়ে। আর এ কারণেই আমাদের দেশ এত উর্বর। ঠিক তাই। এর আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। অসাধারণ। তাহলে আমরা আমাদের দেশের ভূপ্রকৃতিটা বুঝলাম।
এবার একে পৃথিবীর মানচিত্রে বসানো যাক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা ঠিক কোথায়? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এর অক্ষাংশগত অবস্থান হল ২০ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর থেকে ২৬ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। আর দ্রাঘিমাংশ? এই সংখ্যাগুলো তো মনে রাখা একটু কঠিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল কর্কটক্রান্তি রেখা বা ২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখাটি বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। আর এই একটি রেখায় আমাদের দেশের জলবায়ু আর ঋতুবৈচিত্র্যের অনেক কিছু নির্ধারণ করে দেয়, তাই না? এক কথায় হ্যাঁ। এবার আসি সীমানার কথায়। আমাদের প্রতিবেশী দেশ কোনগুলো? ভারত ও মিয়ানমার, আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? মোট সীমান্ত হল ৫,১৩৮ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে প্রায় ৯৪% আর মিয়ানমারের সাথে ৬%। সীমান্তবর্তী জেলা কয়টি? এটা একটা কমন প্রশ্ন। মোট সীমান্তবর্তী জেলা হল ৩২টি। এর মধ্যে ভারতের সাথে সীমানা আছে ৩০টি জেলার, আর মিয়ানমারের সাথে আছে ৩টি জেলা। মিয়ানমারের সাথে কোন ৩টি জেলা? রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। আচ্ছা, এমন কোনো জেলা কি আছে যার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে? হ্যাঁ, আছে। এটি একটি বিশেষ তথ্য এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রাঙামাটি হল একমাত্র জেলা যার সাথে দুটি দেশেরই সীমান্ত রয়েছে। দারুণ। আর আমাদের সমুদ্র সীমা? আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি হল উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত। আর অর্থনৈতিক সমুদ্র সীমা? এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক সমুদ্র সীমা হল ২০০ নটিক্যাল মাইল। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ এখন মোট ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বিশাল এক জলসীমার অধিকারী। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি তো আমাদের কিছু অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যও দিয়েছে, যেমন ধরুন দ্বীপ। ঠিক, আমাদের দেশে বেশ কয়েক ধরনের দ্বীপ আছে এবং প্রত্যেকটির বৈশিষ্ট্য আলাদা। যেমন সেন্ট মার্টিন হল দেশের একমাত্র প্রবাল দ্বীপ। আর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান? ওটা হল ছেড়া দ্বীপ, যা সেন্ট মার্টিনেরই একটি অংশ। দেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা, এটি দেশের একমাত্র দ্বীপ জেলাও বটে। আর মহেশখালী হল দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। উপত্যকা বা ভ্যালিও তো আছে আমাদের দেশে। হ্যাঁ, খাগড়াছড়ির হালদা ভ্যালি, চট্টগ্রামের সাঙ্গু ভ্যালি আর রাঙ্গামাটির সাজেক ভ্যালি বেশ পরিচিত। ঝর্ণার কথাও তো বলতে হয়। অবশ্যই। কক্সবাজারের হিমছড়ি হল শীতল পানির ঝর্ণা, আর চট্টগ্রামের সীতাকুণ্ডে কিন্তু উষ্ণ পানির ঝর্ণাও রয়েছে। এই ভূপ্রকৃতি আমাদের কি কি প্রাকৃতিক সম্পদ দিয়েছে? খনিজ সম্পদের কথা যদি বলি, আমাদের প্রধান খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস। এখন পর্যন্ত ২৮টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে তিতাস বৃহত্তম। গ্যাস ছাড়া আর কি আছে? দিনাজপুরের বড়পুকুরিয়াতে কয়লা খনি আছে, মধ্যপাড়ায় আছে কঠিন শিলার খনি, আর নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় চীনামাটি। আর আমাদের বনজ সম্পদ? সুন্দরবনের কথা তো না বললেই নয়। সুন্দরবন তো আমাদের গর্ব। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, একটি রামসার সাইটও বটে। এখানকার প্রধান গাছ হল সুন্দরী ও গেওয়া। সুন্দরবন ছাড়াও তো আমাদের আরও বন আছে। হ্যাঁ, চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ বন। এবং সবশেষে মৎস্য সম্পদ। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয়, বিশেষ করে আমাদের হাওড় অঞ্চল, যেমন হাকালুকি বা টিঙ্গুয়ার হাওড়। মাছের এক বিশাল ভাণ্ডার। অসাধারণ। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, আমরা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশের ভূপ্রকৃতি, এর ভৌগোলিক অবস্থান, সীমানা এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ঠিক তাই, আমরা দেখলাম কিভাবে কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকের এই বাংলাদেশ তৈরি হয়েছে। আর আমাদের সিরিজের আগামী পর্বে আমরা এই ভূমির উপর দিয়ে বয়ে চলা যে প্রাণপ্রবাহ, মানে বাংলাদেশের নদ-নদী এবং এর আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব, যা পরীক্ষার জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই ছিল জ্ঞানালাপ আর্কাইভ। ধন্যবাদ।